নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই দর্পণ পডকাস্টে। আমাদের সাথে আজকে আছেন আমাদের প্রিয় দাদা, বিজন দাদা। আম আপনারা সবাই জানেন বিজন দা একজন প্রখ্যাত কলামিস্ট। তো স্বাগত বিজন দা আমাদের আজকের পডকাস্টে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রবাসী বাংলাদেশী হিন্দুদের যে ২য় প্রজন্ম বা ২য় বা ৩য় প্রজন্ম যাই ধরেন, ২য় প্রজন্ম এবং মাল্টিকালচারিজম এর যে ফাঁদ, সেই বিষয়ে আমরা আসলে আলোচনা করতে যাচ্ছি। এর কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আ ১ম প্রজন্ম যারা বাংলাদেশ থেকে আসেন আ এবং নানা সংগ্রামের মধ্য দিয়ে তাদের আ পেশাদার জীবন প্রতিষ্ঠা করেন, আম জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনয়ন করেন। তারা হয়তো হিন্দু আইডেন্টিটি বা হিন্দু ধর্ম পরিচয়টা ধরে রাখেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুর্ভাগ্যজনকভাবে অনেক ক্ষেত্রেই তাদের যে সন্তান-সন্ততিরা আছে তারা এই পশ্চিমের তথাকথিত মাল্টিকালচারিজম এর ফাঁদে পড়ে ধর্মান্তরিত হচ্ছে। এবং আমরা অনেক সময় দেখি যে বাবা-মারাও আসলে সেই বিষয়ে ভ্রুক্ষেপ করছে না। এর মূল কারণ হচ্ছে আমরা দেখেছি যে ধরেন কানাডাতে শিখরা, ঠিক আছে? তারা যেমন এখানে এসে ভারত বা অন্যান্য জায়গা থেকে এসে আম নিজেদের সংখ্যা বাড়িয়ে এখন অর্থনৈতিক বা রাজনৈতিকভাবে ডমিন্যান্ট পজিশন এ আছে। আমরা ব্রিটেন, অস্ট্রেলিয়া বা আরো বিভিন্ন আমেরিকাতে বিভিন্ন দেশে দেখেছি যে মুসলিমরাও তারা এসে তাদের নিজেদের সংখ্যা বাড়িয়ে আ পলিটিক্যালি এবং ইকোনমিক্যালি ডমিন্যান্ট পজিশন এ আছে। তারা কিন্তু কোনো ওই মাল্টিকালচারিজম এর ফাঁদে পড়ে নাই। মাল্টিকালচারিজম এর ফাঁদ বলতে এখানে কি মিন করতেছি? তাদের যে ২য়, ৩য় বা ৪র্থ প্রজন্ম যারাই আছে অভিবাসী বাবা-মায়ের থেকে, তারা কিন্তু আ অন্য ধর্মের মানুষকে বিয়ে করে নাই। বা যে মানুষটিকে তারা পার্টনার হিসেবে নিয়েছে, সে যদি অন্য ধর্মের থাকতেও তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করে নিয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যা বাংলাদেশী হিন্দু পিতামাতার যে সন্তান-সন্ততিরা আছে, তারা কিন্তু আ অন্য ধর্মের মানুষকে বিয়ে করছে। অন্য ধর্মের মানুষকে বিয়ে করাটা খারাপ না। কিন্তু তাদের নিজস্ব আইডেন্টিটি বা ধর্ম পরিচয় বিলীন করে দিয়ে। এতে যেটা হচ্ছে হিন্দুদের সংখ্যা আসলে দিন শেষে কমে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশ থেকে যে বাংলাদেশী হিন্দু পিতামাতা এসেছিল আমেরিকা বলেন, যুক্তরাজ্য বলেন বা ইউরোপে, তারাই আসলে শেষ হিন্দু পরিচয় নামধারী আসলে। এবং তাদের সন্তান-সন্ততিরা যেই মুহূর্তে আসলে অহিন্দুকে বিয়ে করল, তাদের যে নাতি-পুতি বা তাদের ২য় প্রজন্মের যে সন্তান, তারা কিন্তু আর হিন্দু থাকলো না। অন্যরা সফলভাবে নিজেদের সংখ্যা বাড়ালেও, আমি যেটা উদাহরণ দিলাম শিখ বা মুসলিম বা বাকিরা বা ইভেন ইহুদিদের কথা তো আমরা জানি। বাংলাদেশী হিন্দু পিতামাতারা এই বিষয়টা কেন আসলে অ্যা ভুল করছেন? তারা কি দেখছেন না যে আমরা দেখেছি যে বিয়ের অবশ্যই বিয়ে একটি আনন্দঘন মুহূর্ত। তারা নিজেদের ছেলে বা মেয়েকে আসলে অন্য ধর্মে ধর্মান্তরিত হতে দিতে বা তাদের যে পরপুরুষ আসবে, উত্তর পুরুষ যে আসবে, তাদের নাতি-নাতনি বা তাদের সন্তান-সন্ততির যে সন্তান-সন্ততি, তারা কিন্তু অন্য ধর্মে দীক্ষিত হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারে দাদা আপনার কি মতামত? এই যে মাল্টিকালচারিজম এর ফাঁদ এবং বাংলাদেশী হিন্দুর হ্রাস পাওয়া দিন শেষে। তোমাকে ধন্যবাদ। মূল বিষয়টা হচ্ছে যে তুমি যদি চিন্তা করো যে ২ টা আ আ টাইপস অফ রিলিজিয়ন, একটা হচ্ছে আব্রাহামিক রিলিজিয়ন, একটা হচ্ছে ধার্মিক রিলিজিয়ন। তুমি ধার্মিক রিলিজিয়ন হিন্দুইজম, শিখিজম, বুদ্ধিজম এগুলাকে একটা গ্রুপে রাখতে পারো। বাট আব্রাহামিক রিলিজিয়ন খ্রিস্টানিটি বা জুইসদের ধর্ম, ইসলাম। এই মাল্টিকালচারালিজমে কিন্তু ধরো যারা আমরা আসি, ১ম যে প্রজন্মটা আমরা যারা আসলাম, আইসা এনে স্ট্রাগল করি, নিজেদেরকে প্রতিষ্ঠিত করি। আমরা মোটামুটি আমাদের ধর্মী থাকি। হিন্দুদের কথা যদি আমি বলি। এর পরবর্তী যে প্রজন্মটা আসে এরা মারাত্মকভাবে ভালনারেবল হয় ডিউ টু দ্য মাল্টিকালচারালিজম। শুধু হিন্দুরা না, এক্ষেত্রে বৌদ্ধরাও এই গ্রুপটাতে আছে। শিখরা তুমি যেটা বলছো দ্যাট ইজ টোটালি রাইট। এদেরকে আমি কখনো দেখি নাই যে একজন শিখের ছেলে সে মুসলিম অথবা অন্য ধর্মে কনভার্ট হচ্ছে। কিন্তু হিন্দু হিন্দু যারা আছে বা বৌদ্ধ যারা ওদের ক্ষেত্রে এই কেসটা একেবারেই ভিন্ন। এবং বিশেষ করে আমরা যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে আছি, অস্ট্রেলিয়া একটা খ্রিস্টান কান্ট্রি, তুমি জার্মানিতে আসো বা কানাডার যে বিষয়গুলা, এই খ্রিস্টান কান্ট্রি গুলো তো খ্রিস্টান যারা আছে লোকাল ওরাও ভালনারেবল আমাদের মতোই। ওরা কিন্তু ভালনারেবল, এরাও কিন্তু কনভার্ট হচ্ছে। আইদার তারা অনেকে এথিস্ট হচ্ছে অথবা তারা এই অন্যান্য ধর্মগুলোতে তারা কনভার্ট হচ্ছে। শুধু ইসলাম, শিখ যারা
ইহুদি, ওরা কিন্তু আর কনভার্টটা হচ্ছে না। তো এটার পার্সেন্টেজ বাড়ছে হিন্দুদের কমিউনিটির বেলা। আমি বলবো যে এটা, হ্যাঁ, আমাদের যারা সেকেন্ড প্রজন্ম এই ক্ষেত্রে এই জিনিসটা খুব ব্যাপকভাবে বাড়ছে। এটার বাট অনেকগুলা কারণ আছে। তার এইগুলো প্রথম হচ্ছে কারণটা হচ্ছে যে আমরা, হুম, হুম, না, প্রথম কারণটা হচ্ছে যে আমরা যারা আছি প্রথম প্রজন্ম, আমরা কিন্তু আইসা স্ট্রাগল করি, নিজকে প্রতিষ্ঠিত করি, ট্যাক্স দেওয়ার চেষ্টা করি। আমাদের মধ্যে ওই জিনিসটা কাজ করে না যে ঠিক আছে আমি ধর্মের যে পার্সপেক্টিভ আমি সবকিছু চিন্তা করি না। আমাদের প্রথমে কাজ থাকে যে লেটস ইন্টিগ্রেট আওয়ারসেলফ উইথ দ্য সোসাইটি। হুম, হুম, তুমি যদি দেখো প্রত্যেকটা হোস্ট কান্ট্রিতে কিন্তু হিন্দু কমিউনিটি কিন্তু ইন্টিগ্রেশন লেভেলে কিন্তু অনেক হাইয়েস্ট পার্সেন্টেজ। আমি বলবো, আমি অনেক জায়গা, শুধু অস্ট্রেলিয়াতে না, সব জায়গাতেই তুমি দেখবে কিন্তু যে ইভেন চাইনিজরা কিন্তু যে সব যে দেশে আসে একটা স্পেসিফিক এলাকাতে বসবাস করে। মুসলিমদের কমিউনিটি স্পেসিফিক তো সেই এলাকাতে। ক্ষেত্রে যেটা আমার প্রশ্ন, ইন্টিগ্রেশন আমি ধরে নিলাম যে যে দেশে আসা হচ্ছে সেটা আমেরিকা, ইউরোপ যেখানে হোক সেই দেশের আহ, স্থানীয় যে সংস্কৃতি, কালচার, ভাষা আছে সেটা সেটার সাথে আত্মীকরণ হওয়া। কিন্তু তার মানে কি এই যে আমরা কিন্তু ইন্টিগ্রেশন নামে নিজেদের ধর্ম, পরিচয়, সংস্কৃতিও বিলিয়ে দিব? এটা এটা হচ্ছে, আমি সেটাই বলতেছি। যখনই হুম, তুমি ইন্টিগ্রেশন করতে যাচ্ছ এক্ষেত্রে কিন্তু আমরা ফিল্টারিং করছি না কিন্তু, হুম, হুম, একদম আমাদের কিন্তু স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের বাইরেই চলে যাচ্ছে। হুম, হুম, ঠিক আছে? এখন আমার, আমি সবসময় চিন্তা করি যে আমি এখানে যাই হিন্দু কমিউনিটিতে, আমার মেয়ে কিন্তু সে অর্থে হিন্দু কমিউনিটিতে খুব একটা অ্যাক্সেস পায় না, নানাবিধ কারণে। চেষ্টা হুম, করি যে সে যাক, গিয়ে সেটার সাথে পরিচিত হোক, সবাই হিন্দু কমিউনিটির সাথে তার একটা সম্পর্ক তৈরি হোক, কিন্তু হয় না। যেটা ঘটে যে আমরা হিন্দু যারা এখানে আসি, আমাদের প্রথমেই টার্গেট থাকে একটা বেটার জব, ট্যাক্স দিব আমরা, আমরা ইন্টিগ্রেশন করবো নিজকে। মূল যে স্রোত দ্বারা এটাতে আমরা নিজকে ইন্টিগ্রেট করবো, আমাদের পার্সেন্টেজটা কিন্তু বেশি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু। আমি যেটা বলতেছিলাম যে তুমি দেখো চাইনিজটা কিন্তু একটা স্পেসিফিক এলাকাতে বসবাস করে। মুসলিম সম্প্রদায় যারা আছে এরা দেখো স্পেসিফিক এলাকাতে, আমার এলাকায় কয়েকটা এলাকা আছে মুসলিম, গেটোর মতো এলাকায় থাকে এবং সেখানে অন্যদের আসলে প্রবেশ সীমাবদ্ধই বলা চলে অ্যাক্সেস এখন। নাই। হুম, যেটাকে আমি বলি স্টেট ইন স্টেট। দে মেক এ স্টেট ইন স্টেট। হ্যাঁ, এটা তাদের নিজস্ব চিন্তা চেতনা আদর্শ সবকিছু এই জায়গায় জার্মিনেট হয়, এই জায়গায় কালচার হয়। হিন্দুদের ক্ষেত্রে এটা নেই। হিন্দুরা একদমই নর্মালি ডিস্ট্রিবিউটেড কমিউনিটির মধ্যে, কিন্তু হুম, হুম। স্পেসিফিক কোনো এলাকাতে আমি বলতে পারবো না এটা হিন্দু অধ্যুষিত এলাকা। হ্যাঁ, আমার মানে পয়েন্টটা হচ্ছে এই যে আমরা খুব বেশি সিগনিফিকেন্টলি আমরা ইন্টিগ্রেটেড হই। এইটার প্রভাব হয় কি যে পরবর্তী যে প্রজন্ম তারা মাল্টিকালচারাল সবার সাথে মিশছে, কথা বলছে। ফলে হচ্ছে কি এটা আসলে পরবর্তীতে যখন তারা বড় হয়, যেহেতু একটা ওপেন সোসাইটি, এই জায়গাতে আমাদের খুব বেশি একটা করারও থাকে না। হ্যাঁ, তারা বড় হওয়ার পরে তাদের নিশ্চয় চিন্তা করে যে ঠিক আছে আমি কাকে বিয়ে করব, কার সাথে চলবো না চলবো, এই জায়গাতে আমরা খুব বড় ধরনের একটা ইন্টারভিউ করতে পারি না। ফলে আমার ধারণা যেটা হচ্ছে এটা পজিটিভ নেগেটিভ দুইটাই আছে, কিন্তু আহ আমরা খুবই ভালনারেবল, আমাদের সংখ্যাটা বেশি। আমরা যারা হিন্দু থাকি, পরবর্তী প্রজন্মের আমাদের যেসব সন্তানাদের আসে, ওরা অনেক ক্ষেত্রে হিন্দু থাকে না, ওরা হয়তো অন্যান্য ধর্মে চলে যায়। ঠিক আছে, এটা আমাদের জন্য আমার মনে হয় যে একটা সংখ্যারও বিষয়, আমাদের এই একটা কারণ আমাদের পার্সেন্টেজ কমছে, এটা একটা সিগনিফিকেন্ট রিজন। না, কিন্তু সেক্ষেত্রে আপনি এটা বলছেন, আমরা যেটা ইন্টিগ্রেশন বলছি এটা। মানে ধরুন আপনি চাইনিজদের কথা বললেন বা মুসলিমদের কথা বললেন। আমরা জানি যে বিভিন্ন দেশে তাদের আপনি এটা বলছেন যে স্টেট ইনসাইড এ স্টেট বা আমরা যেটা ঘেটু বলি। তো তারাও কিন্তু সরকারি, বেসরকারি মানে যাকে বলে যে সুযোগ সুবিধা ভোগ করছে, চাকরি করছে, সেখানকার ভাষা বলছে। কিন্তু তাদের যে আইডেন্টিটিটা, তাদের আইডেন্টিটি কিন্তু শক্ত করে ধরে রেখেছে এবং আ আপনি সেটাকে সফলতা বলতে পারেন, আবার ব্যর্থতা যাই বলতে পারেন এবং তাদের সন্তান-সন্ততিদের মাঝে এই যে সো কল্ড ইন্টিগ্রেশন এর নামে বা মাল্টিকালচারালিজম এর নামে তাদের ধর্মীয় আত্মপরিচয় বিসর্জন দেয়া, সেটা কিন্তু নেই। কিন্তু আপনি কিন্তু এটা বলতে পারবেন না যে চাইনিজ বা মুসলিম বা শিখ যাই বলেন তারা এইখানকার মানে ওয়েস্টার্ন যে কান্ট্রি গুলোতে আছে সেখানে তারা ভালো পজিশনে নেই। তারাও কিন্তু ভালো পজিশনে আছে। কারণ ইন্টিগ্রেশন মানে যদি এই হয় যে আ আমি আমার আত্মপরিচয় বিলিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে কিন্তু আম আপনি এটা বলছেন যে দিন শেষে আসলে ওইটা উদ্বেগের বিষয়। কারণ আসলে হিন্দু ধর্মের মানুষ যারা আছে বিশেষ করে বাংলাদেশী হিন্দু, কারণ বাংলাদেশী হিন্দু সংখ্যা এমনিতেই কম। এবং তাদের সন্তান-সন্ততিরা যদি দিন শেষে তাদের ধর্মীয় পরিচয় যে কারণেই হোক, আমরা সেই কারণগুলো হয়তো পরে আলোচনা করব। তাহলে তো তারা আসলে হিন্দু বলে আর কেউ থাকবেই না পাশ্চাত্যে আসলে দিন শেষে। এখানে আমার একটা কি মজার বিষয় হচ্ছে, হ্যাঁ, আমার না আমি আম যে
আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ধরো তুমি এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে আসলে এই যে মুসলিম মুসলিম হয়ে যাওয়া খ্রিস্টানরা এই যারা ওই শিখ থাকা পরবর্তী প্রয়োজন আমার মনে হয় যে এটা পলিটিক্যাল ইয়েটাই মেইন কারণ পলিটিক্যাল যে কনস্ট্রাক্ট বা এই পলিটিক্যাল যে তাদের এন্ড অফ দ্য ডে তাদের একটা পলিটিক্যাল অবজেক্টিভ আছে। হ্যাঁ, তুমি মুসলিম কমিউনিটি বলো তারা উম্মার চিন্তা করতেছে। হ্যাঁ, তারা কিন্তু ছোটবেলা থেকেই হ্যাঁ তাদের একটা উম্মা দরকার, এটা তারা কিন্তু বর্ডারলেস কমিউনিটি চিন্তা করে সারা বিশ্বকে। আহ যারা ওই শিখ তাদের মধ্যে দেখলাম যে এরা কিন্তু নিজেদের স্টেটের বাইরে গিয়ে খুব একটা কমফোর্টেবল, তারা দে ডোন্ট ফিল কমফোর্টেবল যে তারা এর বাইরে গিয়ে খুব একটা কাজ করতে চায় না। এই চাইনিজদের আছে এদের একটা পলিটিক্যাল অবজেক্টিভ, যেমন আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে মেলবোর্নের কয়েকজন যারা চাইনিজ অস্ট্রেলিয়ান এদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি এই কমিউনিস্ট পার্টি সম্পর্কে তোমাদের মতামত কি, বা তারা কিন্তু নেগেটিভ কোনো কিছু বলেনি। হ্যাঁ, তারা বলছে যে এটা মানে চাইনিজ সভ্যতা, তারা কিন্তু ওই তাদের যে শিকড়টা কিন্তু তারা কিন্তু স্টাক। আমাদের ক্ষেত্রে যেটা হয় আমরা ওই জায়গাতে খুব কেয়ারফুল না, টু বি অনেস্ট। আমি ছোটবেলায় কোনো ধর্মীয় শিক্ষা পাইনি, আমাকে কিভাবে বড় করছে আমি নিজে জানি তো। আমি মোটামুটি সচ্ছল পরিবারের সন্তান, আমি ওই এটা পাইনি। আমাদের সাধারণ একটা চিন্তা যে আমাদের কিছু টাকা ইনকাম করতে হবে, খাইতে হবে, মরতে হবে, দ্যাটস ইট। এর বাইরে কোনো কিছু অবজেক্টিভ আমার নাই। ফলে এক্স্যাক্টলি। আমার যেটা হচ্ছে এটা ফান, এবং আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের সমস্যাটা একদম জন্মগত। আমি যে আমার মেয়েটাকে হিন্দু থেকে হিন্দু রাখবো, ছেলেটাকে হিন্দু থেকে হিন্দু রাখবো, ওই শিক্ষাটা আমার ভিতরে নাই। তুমি যদি পজিটিভ নেগেটিভ যাই বলো, একজন মুসলিম ছেলে বা মেয়ে সে কিন্তু তার পরবর্তী যে প্রজন্মটাকে সে কিন্তু তার জন্মের পর আজান দিচ্ছে, মসজিদে নিয়ে যাচ্ছে, আহ, অন্যান্য ধর্মের লোকদের সাথে কিভাবে কোড অফ কন্ডাক্ট কিভাবে বিহেভিয়ার করতে হবে সবকিছু শেখাচ্ছে কিন্তু। হ্যাঁ, সে কিন্তু ওয়েল ট্রেন্ড, বাট উই ডোন্ট গেট দ্যাট কাইন্ড অফ ট্রেনিং। এবং এটার কারণেই যেটা হয় যে আমি নিজে ফিল করি আমি আমি কিছুটা ইনসিকিউর। আমার একটা সন্তান 10 বছর বয়স, আমি চেষ্টা করি, আহ, কিন্তু হয় কি হয় না সব সময়। আমার যে ড্রাইভিং ফোর্সটা নেই যে আমাকে এটা করতেই হবে। হ্যাঁ, আমি এটা করলে, এটা যদি না করি তাহলে আমি হয়তো হেভেনে যাইতে পারবো না বা আমার সমস্যা হবে, ওই ধরনের কোনো অব্লিগেশন ইম্পারেটিভস আমার ক্ষেত্রে কাজ করে না। এটা হচ্ছে আমার ধারণা, এটা হচ্ছে মেইন রিজন ফলে আমরা স্ট্যান্ডার্ডেশনের বাইরে মুভমেন্টটা করছি। এর বাই প্রোডাক্ট হচ্ছে যে আমরা আমাদের সন্তানেরা বিভিন্ন ধর্মে কনভার্ট হচ্ছে, কেউ এথিস্ট হচ্ছে, লিবারাল হচ্ছে, মুসলিম হচ্ছে, বা অন্যান্য ধর্মে চলে যাচ্ছে আর কি। ফলে আমার যে মনে হয় যে কিছুটা বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাওয়ার পর দেখলাম যে না, এরা চেষ্টা করতেছে অনেক কিছু, একটা অ্যাওয়ারনেসটা মনে হয় আসছে। এটা হয়তো আরো আমাদেরকে বেশি অ্যাসিলারেট করতে হবে। এই চমৎকার! আমার মনে হয় না দাদা এর চেয়ে সরলীকরণ করে বলা সম্ভব। কিন্তু উদ্বেগের বিষয় যেটা মানে আমি আপনি এটা বলছেন সত্য। আমাদের নিজস্ব যে সীমাবদ্ধতা আছে, আ যে আমাদের ছোটবেলা থেকে ওই অর্থে আপনি এটা বললেন যে সেন্স অফ ড্যামনেশন যদি আমরা যদি ধর্মের পথে না হুম, চলি, they will be damned, we will be rot in hell, will be burnt in hell. ওই ধরনের আসলে কনসেপ্ট আমাদের আসলে ছোটবেলা থেকে দেয়া হয় না। অ্যান্ড দেন আ আমরা আসলে মানে যেহেতু আমাদের ওই নরকের আগুনে পুইড়া মরার ওই যাকে বলে যে চিন্তা থাকে না, আমরা আসলে সম্পূর্ণ ফোকাস করি আমাদের জীবন এবং জীবিকায়। তো রাইট। আমরা চেষ্টা করি আমাদের সন্তান-সন্ততিদেরও আসলে জীবন এবং জীবিকায় যেন পিছিয়ে না যায় এখানে আমি সেই আরেকটা জিনিস এড করি, তুমি যে নিশ্চয়ই দাদা। দাদা আপনার সাইডে নেটওয়ার্কে হয়তো কোনো প্রবলেম করছে। আপনার কথা আমি আমি শুনতে শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। আমি আর একটা জিনিস এড করি, জিনিসটা তোমার মনে হয় এই জিনিসটা এড করলে আর জিনিসটা ভালো হবে। যেমন ধরো উম, যেগুলো অ্যাব্রাহামিক রিলিজিয়ন, হ্যাঁ, এগুলাতে কিন্তু তোমাকে আহ, স্পষ্ট ইম্পারেটিভস দেওয়া আছে যে তুমি প্রশ্ন করা যাবে না, ইউ হ্যাভ টু অ্যাডমিট, ইউ হ্যাভ টু সাবমিট। হ্যাঁ, সাবমিশন ইজ দ্য মেইন কনস্ট্রাক্ট দেয়ার। তুমি কিন্তু কোনো এক্সিস্টেন্স নিয়ে প্রশ্ন করতে পারবে না, ঠিক আছে, তোমাকে বিশ্বাস করতে হবে, রাইট? বিনা প্রশ্নে বিশ্বাস করতে হবে। তুমি বিশ্বাসের অন্যান্য প্রশ্ন করা যাবে না। হুম, হুম। হা- কিন্তু তুমি ধরো হিন্দুইজম, বুদ্ধিজম তাকে বলছে ডোন্ট স্টপ আস্কিং দ্য কোয়েশ্চেন্স। ইফ ইউ স্টপ আস্কিং দ্য কোয়েশ্চেন্স ইউ আর স্টপিং দ্য পসিবিলিটিস। এটা কিন্তু একটা বিশাল বিষয়, তাই না? তো আমরা কিন্তু এই যে ডাইভার্সিটি, হিন্দু কমিউনিটি তো ফুললি ডাইভার্স, ফুললি ডাইভার্স।
তো আমাদের যেটা হচ্ছে ডাইভার্সিটি প্লাস ইউনিটি, যেটা ওই দুইটা একসাথে চলে না। আমাদের কোনো স্টেট ইন এ স্টেট নেই। আমরা কিন্তু, আমি যেমন ফর এক্সাম্পল আমার আহ, আমি যে মান্থলি যে আমার টাকাটা স্পেন্ড করি আমার ফ্যামিলির জন্য, আমি বাজার করি একটু মুসলিম দোকান থেকে। শুনতে পাচ্ছ? হ্যাঁ, দাদা আপনার সাইডে হয়তো নেটওয়ার্কের শোনা একটু যাচ্ছে? প্রবলেম। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি হ্যাঁ, বলুন দাদা। আমি যে পয়েন্টটা মেক করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি কিন্তু আমার যে প্রতি মাসে যে বাজার করি, ফ্যামিলি বাজার, বাজারটা করি এক বাঙালি শপ থেকে, সে মুসলিম। আমার যে গাড়ি ঠিক করে সে মুসলিম। ঠিক আছে? আমি যে খাবার যে মাঝে মাঝে ক্যাটারিং এর সার্ভিসটা নিই, সে মুসলিম, হুজুর, তিনি যিনি হুজুর। বাসা যে ক্লিন করে আমার প্রত্যেকটা তোমার ওই ইন্সপেকশনের আগে, সে কিন্তু মুসলিম। আমি কিন্তু ওই জায়গাটা কিন্তু একদম কনফাইন করছি না আমি। আমি কিন্তু এটাতে যাচ্ছে না। কিন্তু তুমি একটা, এখানে আমার অনেক, হ্যাঁ, হ্যাঁ। আমি দাদা একটু ইন্টারফেইন করব। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের মধ্যে এই জিনিসটা নাই। আমাদের মধ্যে ওই জিনিসটা নাই। হ্যাঁ, একদমই আমরা 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 লিবারাল। হয়তো আমাদের ওই যে ওই ডাইভার্সিটি, ওই দাগটুকু টানি না যে আমরা হয়তো যখন আমাদের উম ব্যক্তিগত জীবন বা পারিবারিক জীবন আসে আমরা হয়তো ধর্মীয় রংটা আসলে আমরা ১ম এ দেখি না। আমরা আসলে মানুষ হিসেবে দেখি। কিন্তু সেইটা আসলে এই মুহূর্তে আমাদের যে আজকে আলোচনা সেটা আসলে বিবেচ্য বিষয় না। কারণ মেইন বিবেচ্য বিষয় হচ্ছে যে অ্যা আমরা যাই করি সেটা আমাদের ছোটবেলা থেকে পারিবারিক বা পিতামাতার থেকে জ্ঞানের অভাব, ধর্মীয় চর্চার অভাব যাই হোক, আমরা যে কুফলটা দেখতে পাচ্ছি, আমরা হয়তো যাবো সমাধানের পথে যাবো। কিন্তু আমরা যে কুফলটা দেখতে পাচ্ছি যে আমরা জানি যে ইউরোপের বিভিন্ন দেশে মাল্টিকালচারিজম ভয়ংকরভাবে ব্যর্থ হয়েছে। আপনি আজকে সুইডেনে যান, আপনি আজকে নরওয়ে যান বা আপনি আজকে ইউকে তে যান বা ইভেন জার্মানিতে যান। আপনি যেটা বললেন যে স্টেট ইনসাইড স্টেট আ যে বিভিন্ন কমিউনিটি সেটা বিভিন্ন দেশেরই হোক, নট নেসেসারিলি মুসলিম। যদি আপনি জাতিগতভাবেও দেখেন যে রোমানিয়ান বা রাশিয়ান বা টার্কিশ বা মুসলিম, সেটা জাতি ভেদেই হোক বা ধর্মভেদেই হোক, তারা কিন্তু আলাদা, আলাদা নিজেদের মতো করে থাকে। সো এইটা হচ্ছে বড় প্রমাণ যে multiculturalism has terribly failed in Europe, USA or even Australia. কিন্তু মেইন কথা হচ্ছে যে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিকালচারিজম এর নামে আজকে ইউরোপে যে ভয়ংকর বিভিন্ন ধরনের জাতিগত বা ধর্মীয় প্রবলেম দেখা দিচ্ছে। সেই প্রবলেমের যে সাইকেল, সেই ইভিল সাইকেলেই কিন্তু আমরা আ বাংলাদেশী হিন্দুদের ২য় প্রজন্ম বা ৩য় যা পরবর্তী প্রজন্ম যাই বলেন, পড়ছে, তাই না? তো আমরা তো জানি যে এর ফল আসলে কি হবে এবং আপনি যেটা বলছেন যে দিন শেষে কিন্তু আমাদের সংখ্যা কমে যাচ্ছে। কারণ বিভিন্ন আপনি যদি দেখেন যে মনস্তাত্ত্বিক যে বিশ্লেষণ বা রিসার্চ পেপার পাবলিশ হয়েছে ২য় বা ৩য় প্রজন্ম যে আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে, তারা কিন্তু শুধু ধর্মীয় আইডেন্টিটি ক্রাইসিস এ ভোগে তা না। তারা কিন্তু মানসিক বা ব্যক্তিগত পরিচয় নিয়েও হীনমন্যতায় ভোগে। সেটা হয়তো একটা আলাদা ডিসকাশন। আমি সেই ডিসকাশন আজকে যাব না। আমার প্রশ্ন হচ্ছে যে চাইনিজ বলেন বা আপনি যেটা বলছেন বা মুসলিম বলেন বা জিউস বলেন, তারা যদি কারণ আপনি জানেন আমেরিকাতে জিউসরা সম্ভবত সবচেয়ে সমৃদ্ধশালী যদি আপনি ধর্মীয় পরিচয়ের দিক দিয়া হিসাব করেন। সম্ভবত সবচেয়ে আমার কাছে সঠিক স্ট্যাটিস্টিক্স নেই। সবচেয়ে সমৃদ্ধশালী হয়তো এথনিক এম রিলিজিয়াস গ্রুপ। তাই না? তো তারা কিন্তু আপনি ভাষা বলেন, সংস্কৃতি বলেন সবই কিন্তু আত্মীকরণ করেছে এবং তাদের কাছ থেকেও অন্যরা আত্মীকরণ করেছে এবং তারা কিন্তু সংখ্যায় বেড়েছে। তো আমরা কেন এই মাল্টিকালচারিজম এর ফাঁদে পড়ছি? হ্যাঁ, আমি ধরে নিচ্ছি আপনি এটা বলছেন আমাদের সমস্যা আছে। তো আমরা কেন পড়ছি? কারণ আমরা জানি এই ফাঁদে পড়ার অর্থই হচ্ছে দিন শেষে আমাদের সংখ্যা হ্রাস, আমাদের আত্মপরিচয় নাশ ২ টাই বলেন। সংখ্যাও হ্রাস, নাশ, আত্মপরিচয় নাশ। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে উত্তরণ করতে পারি? কারণ আমরা বিভিন্ন বাবা-মা ধরেন যাদের আসলে বিবাহযোগ্য কন্যা বা বিবাহযোগ্য পুত্র আছে আমরা দেখতে পাচ্ছি যে তারা যে কারণেই হোক আম ছোটবেলা থেকে বলার প্রয়োজন বোধ করে না যে তুমি যাকেই বিয়ে করো, it doesn't matter তাকে হিন্দু হতে হবে। তোমার সন্তান-সন্ততি হিন্দু হতে হবে। যেটা হয়তো একটা চাইনিজ বাবা-মা বলছে, যেটা হয়তো একটা শিখ বাবা-মা বলছে, যেটা হয়তো জিউস বাবা-মা বলছে, যেটা হয়তো মুসলিম বাবা-মা বলছে। আমরা কি এই দিকটায় পিছিয়ে কিনা? কারণ আপনি হয়তো বিভিন্ন স্ট্যাটিস্টিক্স আমাকে দেখাতে পারেন। কিন্তু আমেরিকান জিউসদের কথাই যদি ধরি, তারা সব দিক দিয়ে সাকসেসফুল। এবং দিন শেষে তাদের সংখ্যাও তারা বৃদ্ধি করতে পেরেছে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা সেটা আসলে বলতে পারব না। আমরা সংখ্যায়ও পাচ্ছি না, আহামরি যে সাকসেসফুল সেটাও আমরা বলতে পারছি না এবং দিন শেষে তো আমাদের ধর্মনাশ, আ আমাদের উত্তর পুরুষ নাশ সবই হচ্ছে।
তো ওইটা আমরা কিন্তু এটা মানে ইহুদিদের ক্ষেত্রে যেটা হচ্ছে তাদের একটা মুভমেন্ট ছিল। হুম, হুম, তাদের একটা মুভমেন্ট ছিল। এই মুভমেন্টটা কিন্তু এখনো চলতেছে। তারা ওই মুভমেন্ট থেকে কিন্তু বাইরে যায়নি। হুম, হুম, হ্যাঁ, ওরা কিন্তু আ much more what should I say that much more communist in their family, in their community হুম, and outside তারা ডেমোক্রেটিক। হুম, হুম, ওরা কিন্তু এটা কিন্তু তোমার দেখতে হবে। ওরা কিন্তু খুবই একজনের পাশে একজন খুবই স্ট্রংলি কিন্তু তারা লেগে থাকে, তাই না? হেল্প করে একজন একজনকে। তারা মাচ মোর কমিউনিস্ট ইন দেয়ার কমিউনিটি এবং বাইরে তারা খুবই ডেমোক্রেটিক। আমাদের ক্ষেত্রে আমি মনে হয় না আমাদের এই মুভমেন্টটা ছিল। আমি যদি তুমি ধর্মীয় পার্সপেক্টিভে দেখো রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, আ লোকনাথ ব্রহ্মচারী, অনুকূল ঠাকুর। আমরা এসে বলছি না ডাইভার্সিটি ইস দ্য মেইন ফ্যাক্ট। যে ডাইভার্সিটি। আমাদের কিন্তু ইউনিটির উপর জোর দেয়নি। আমরা কিন্তু ইউনিটির উপর জোর দেইনি কিন্তু। ডাইভার্সিটি দ্যা মেইন ফ্যাক্ট। আমার যেটা আমি যেটা পয়েন্টটা মেক করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের মধ্যে কখনোই এটা আমরা জন্মের পর থেকে সেই মুভমেন্টটা আমরা পাই নাই। আমাদেরকে কেউ বলে নাই। না ফ্রম ফ্যামিলি এডুকেশন, না ফ্রম কমিউনিটি এডুকেশন কোথাও থেকে আমরা পাই নাই। ফলে এটা একটা ডেঞ্জারাস লেভেলে গেছে। তবে একটা জিনিস হচ্ছে যে তুমি এটা ঠিক আছে যে এনে ওই অন্যান্য ধর্মের ক্ষেত্রে আমি এবং আমাদের মতো কিন্তু বৌদ্ধ ধর্মটা কিন্তু মার্কেটিং এর কারণে মার খেয়েছে কিন্তু ওরাও কিন্তু খুবই লিবারাল। ওদের মধ্যে ডাইভার্সিফিকেশন খুব বেশি উইথিন গ্রুপ এবং বিটুইন গ্রুপ। ঠিক আছে? কিন্তু কিন্তু দিন শেষে যদি আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন, হ্যাঁ, হয়তো বেশি আদা, কিন্তু বৌদ্ধদের সংখ্যাও যে এটলিস্ট অন্তত বৌদ্ধ অধ্যুষিত যে এলাকা বা দেশগুলো আছে, সেখানেও কিন্তু বৌদ্ধরা ওইভাবে আমাদের মতো যেমন বাঙালি হিন্দুরা ড্রাস্টিকলি হ্রাস পেয়েছে। ৩৫% বলেন, বিভিন্ন কারণে জেনোসাইড, আ রাষ্ট্রের বিমাতা সুলভ আচরণ, আ সেটা দেশের মধ্যে। কিন্তু আমরা আসলে কথা বলছি দেশের বাইরে বৌদ্ধরা বা আপনি যে ধরনেই বলেন, না দেশে তারা দেশে আমি একটা এক্সাম্পল দিই তোমাকে তুমি এটা সাউথ কোরিয়াতে আমি ছিলাম ১০ বছরের মতো। সাউথ কোরিয়া একটা অ্যাবসলিউটলি কিন্তু একটা বুদ্ধিস্ট কান্ট্রি ছিল। হুম, হুম, পুরোদমে বুদ্ধিস্ট কান্ট্রি ছিল। হুম, হুম। তো ওয়েস্টার্ন ক্রিশ্চিয়ানিটি কিন্তু গিয়ে ১ম তাদেরকে আগে এথিস্ট বানাইছে। একদম। বানানোর পরে হ্যাঁ, বানানোর পরে কিন্তু তারা ওই আ এখনো একটা বিশাল পার্সেন্টেজ কিন্তু তারা নাস্তিক। হ্যাঁ? এরপরে হচ্ছে ইয়ে তো প্রায় ক্রিশ্চিয়ানিটি প্লাস আমার মনে হয় বুদ্ধিজম প্রায় সমান, সমান। খুব একটা বেশি পার্থক্য হবে না। আমি যেটা বলতে চাচ্ছি যে হচ্ছে আমরা যারা বাইরে আসছি এটা সত্য। আমাদেরকে আরো কেয়ারফুল হইতে হবে। এখন আমি যেটা মনে করি, আমি সবসময় বলি, তুমি পছন্দ করো আর না করো, আমাকে আমার ধর্মের আলোকে চিন্তা করতে হবে। কারণ হচ্ছে আমি একটা existential threat এ আছি কিন্তু। ইভেন তুমি যদি মনে করো ভারত কিন্তু তুমি দেখো ওই আ ৪৭ সালে তুমি দেশ স্বাধীন করলা। মানে ভারত ভাগ হইলো। ৫ তুমি বছর ধর্মের ৫ ভিত্তিতে তুমি কিন্তু হ্যাঁ, ৪৭ এর দেশ ডিভিশন। তুমি কিন্তু ধর্মের ভিত্তিতে পাকিস্তান বানানা রিপাবলিক তুমি কিন্তু ঠিকই বানায় নিছো। সেই জায়গায় কিন্তু তুমি আজকে দেখো মাইনরিটি তুমি কিন্তু প্রায় ৭৭ বা এই এই 80 ইয়ার্স এ কিন্তু তুমি তোমার দেশ থেকে তুমি সরায় দিছো। তাই না? তুমি আবার চিন্তা করো আফগানিস্তানের কথা। আফগানিস্তান কিন্তু 100% হিন্দু কান্ট্রি ছিল। এখন লাস্ট হিন্দু যেটা ওইটাও চলে গেছে ভারতে। বাংলাদেশের কথা তুমি চিন্তা করো। বাংলাদেশ ৭১ সালে স্বাধীন হইছে। পরবর্তীতে আমরা ইসলামকে রাষ্ট্রধর্ম বানাইছি। এনে তুমি যদি ৭৪ এর কথা চিন্তা করো, ওই সময় যে আমার ৭৪ এ যে আদমশুমারি, সেই জায়গায় ছিল ২০% এখন ৮%। আমি ফান্ডামেন্টাল পয়েন্টটা দেশ না, দেশের বাইরেও। আমাদের প্রত্যেকেরই আমার মনে হয় যে ধর্মীয় মানে হিন্দুত্ববাদী, আমি ওপেনলি বলি হিন্দুত্ববাদ, এটাকে আমাদের একদম কমিউনিটির একদম নিউক্লিয়াস হিসেবে মেনে নিতে হবে। এবং এটাকে মেনে নিয়েই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, আমার সন্তান, তোমার সন্তান, প্রত্যেকেই বলতে হবে, ফার্স্টে ইউ আর হিন্দু। ইয়েস। আদারওয়াইজ আমার মনে হয় যে এই যে আমরা বলছি মাল্টিকালচারালিজম কিন্তু এই নেগেটিভ ইমপ্যাক্ট কিন্তু আমরা না, শুধু মাইনরিটিরা তো, আমরা তো যারা হোস্ট কান্ট্রি এরা কিন্তু সাফার করতেছে। না, অবশ্যই মানে ওরা কিন্তু সাফার আমারও করতেছে। আমারও মেইন পয়েন্ট সেটাই যে multiculturalism has already failed everywhere. Everywhere in the world it has failed. সেটা যে কারণেই হোক, সেটা আমরা যাচ্ছি না। আমাদের আলোচনার বিষয় সেটা না। মানে আমরা যখন এই বিষয়টা নিয়ে কথা বলি, আ কারণ অনেকেই উদাহরণ দেয় যে এখন তো পাকিস্তানিরা বা কথায় বা মুসলিমরা ইউকে তে এসে স্ট্রং পজিশনে আছে, বা জিউসরা এখন আমেরিকাতে স্ট্রং পজিশনে আছে, বা শিখরা কানাডাতে স্ট্রং পজিশনে আছে। কিন্তু আমরা যদি ইফ উই গো ব্যাক ইন টাইম, না? আমরা যদি সময়ে পিছনের দিকে যাই, 60s বা 70s এর দিকে যখন তারা ১ম গিয়েছিল, তার তো না ছিল অর্থনৈতিক সামর্থ্য, না ছিল রাজনৈতিক সামর্থ্য, তাই না?
তারা কিন্তু তখন এই মাল্টিকালচারাল ফাঁদে পড়ে আপনি এটা বলছেন, আপনি কিন্তু একটা চমৎকার উদাহরণ দিয়েছেন সেটাতে আমি আসতেছি। যে তাদের সন্তান-সন্ততিদের গড্ডালিকা প্রবাহে গা ভাসাইতে দেয় নাই। হ্যাঁ? কারণ আজকে আমি ইউরোপে, আপনি অস্ট্রেলিয়া, কেউ আমেরিকায়, কেউ যুক্তরাজ্যে গিয়ে যদি বলে, "না, আমি এখন তো উন্নত দেশে চলে আসছি। আমার ছেলে-মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার।" আমি ওই লেভেলের যেটা বাংলাদেশী হিন্দু কমিউনিটির মধ্যে আমরা দেখি আসলে যে সকল জাতে ওঠা যে আমি এখন উন্নত বিশ্বে থাকি। আমার ছেলে-মেয়ে অমুক প্রফেশনে তমুক প্রফেশনে আছে যে ওই লেভেলের ছেলে-মেয়েই লাগবে। তো এইটা কি একটা প্রবলেম দাদা? আমি কেন বলতেছি? কারণ আমরা দেখেছি যে অন্যদের ক্ষেত্রে তারা কিন্তু ছেলে-মেয়ে যাই হোক উচ্চশিক্ষিত বা তথাকথিত উচ্চশিক্ষিত বা তথাকথিত উচ্চ আ আ পদে যদি আসীন হয়, তারা কিন্তু যদি স্থানীয়ভাবে যদি সেইম কমিউনিটির বা সেইম ধর্ম পরিচয়ের মানুষ থাকে, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, যদি না থাকে দেশ থেকে নিয়ে এসেছে। এইভাবে ওভার দ্যা ইয়ার্স হয়তো কয়েক দশক তাদের লেগেছে। তারা সংখ্যায় এতটুকু বেড়েছে। কারণ যেই মুহূর্তে আপনি ১ম এবং ২য়, ৩য় প্রজন্ম সেটেল হয়ে যায়, তখন কিন্তু রাষ্ট্রের সাথে আপনি একদম যারা বলে তখন আপনার শেকড় গাড়া হয়ে গেল। আর কারণ ১ম এবং ২য় প্রজন্মে হয়তো শেকড় গাড়াটা ওইভাবে হয় না, নানা কারণেই। তো এরকম ২-৩ প্রজন্ম যখন তারা শক্তভাবে তাদের ওতপ্রোতভাবে শেকড় গাড়া হয়ে গেল, তখন কিন্তু তারা আ যে সিট থাকুক না কেন, সেখানকার সুযোগ সুবিধা নিয়ে তখন তারাই কিন্তু, কারণ আপনি যেটা বলছেন যে, "they already made a state inside state, they don't have a problem." বাট হিন্দুরা আসলে যে কারণেই হোক উল্টা কাজটা করতেছে। আপনি যেটা বললেন যে ইন্টিগ্রেটেড। সাউথ কোরিয়াতে ১ম এ বৌদ্ধদের যাকে বলে যে প্রাধান্য ছিল। তারপর ওয়েস্টার্ন ফোর্স তো ইউএসএ যাওয়ার পর হুম, খ্রিস্টান মিশনারিরা আসলো। আসার পর তারা না হলো ঘরের, না হলো ঘাটের। হ্যাঁ, হয়তো তাদের সিগনিফিক্যান্ট রাইট। চাঙ্ক অফ স্টিল বুদ্ধিস্ট। আমরাও কিন্তু দেখতেছি যে যারা প্রবাসী বাংলাদেশি হিন্দুদের ১ম প্রজন্ম বা ২য় প্রজন্ম, এমনকি বাবা-মা যারা ১ম বার এসেছেন, তারাও কিন্তু এই ফাঁদে পড়তেছেন। ঠিক আছে? এবং সেটা যে শুধু আ ধর্মীয় দিক দিয়ে সংখ্যায় আমরা কমে যাচ্ছি সেই বিষয়টাও কিন্তু না। এখানে কিন্তু মানসিক যে সমস্যা আমরা দেখেছি যে আ আ আ বিভিন্ন রিসার্চ আর্টিকেল এ পাবলিশ হয়েছে যে ২য় এবং ৩য় প্রজন্মের যারা অভিবাসী পরিবার থেকে আসে তাদের মানসিক বিভিন্ন রকমের প্রবলেম হয় এই আইডেন্টিটি ক্রাইসিস এর কারণে। কারণ এই মানুষগুলোকে কিন্তু আমরা আসলে আইডেন্টিটি ক্রাইসিস এর দিকেও ঠেলে দিচ্ছি। তাই না? যে এটা আমরা এটা এটা খুবই এটা হুম, আমি একটা জিনিস তোমাকে বলি। কনভার্সন এর যে বিষয়টা তুমি কিন্তু দেখবা যে আমাদের কমিউনিটিতে কিন্তু তোমার আ গরিব ফ্যামিলি মেয়েগুলা কিন্তু কনভার্সন এ খুব একটা নাই। দেখ আমি খুব কম দেখি। আমি পাই না। আমি আমার আমি কাছে এরকম কোন আমার চোখে স্ট্যাটিস্টিক্স নাই। সো আমি আসলে বলতে না, না পারতেছি আমি না। আমি নাই কিন্তু তুমি তোমার চারপাশে দেখো। তুমি চারপাশে দেখো। তুমি যদি হুম, রিলেটিভ স্টাডিটা করো যে প্রপোর্শনালিটি দেখবা যে সমাজের মোটামুটি যারা সচ্ছল পরিবারের, হিন্দু পরিবারের ওইটা এটা হয়। যেটা হচ্ছে যে তোমার এই পয়েন্টটা খুবই সিগনিফিক্যান্ট যে আমরা যখন একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার ওই ধরনের একটা ম্যানপাওয়ার আমাদের মধ্যে তৈরি হয়, আমরা যখন এটা ইকুয়াল কোন ছেলে পাই না, তো হুম, ওইটা কিন্তু হাইলি লাইকলি একটা রিস্ক থাকে যে প্রফেশনাল এর কারণে কিন্তু কনভার্ট হওয়ার একটা বড় ধরনের ঝুঁকি তৈরি হয়। কিন্তু আমাদের কমিউনিটিতে হিন্দু কমিউনিটিতে দেশে এবং দেশের বাইরে যারা থাকে ধরো সাধারণত আমি ডেভেলপড কান্ট্রির কথাই বলি। মোটামুটি সবাই তো আ মানে ভালো অবস্থানেই থাকে, খারাপ অবস্থানে থাকে না। খুব কঠোর পরিশ্রম করে। কিন্তু যদি দেশের পার্সপেক্টিভ এ তুমি চিন্তা করো, আমি কনভার্সন এর যে পার্সেন্টেজ টা I think that মানে গরিব ঘরে সেটা খুবই কম। রেয়ার আমি পাই না। খুব কম। কিন্তু একটু যারা সমাজে একটু হিন্দু ধর্মের একটু নেতৃস্থানীয় পরিবারে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে আরকি। আমি যেটা বলব যে এখন কিছুটা কাজ হচ্ছে। আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। সে ক্যালিফোর্নিয়াতে থাকে। সে হু, হু, ইসকনের একটা দায়িত্বে আছে ক্যালিফোর্নিয়ার। হ্যাঁ? ও যেটা বলল they have a target তারা প্রায় 3% ও 4% তারা কনভার্ট করার চেষ্টা করতেছে within 2030 আই থিংক আমার মনে হয় ইসকন আসার পরে কিছুটা উম সেটা দেশে হোক, দেশের বাইরে হোক, ওইটা কিছুটা কাজ হচ্ছে। হ্যাঁ? আগে এটা ছিল না। যেমন বাংলাদেশ আমি যদি বাংলাদেশের একটা এক্সাম্পল দিই যে আগে কিন্তু ইসকনের পিছে কেন সরকার মানে হুজুররা ব্যাপকভাবে আ ফেড আপ। একটা মাত্র কারণ। তারা কনভার্সনটা আগের মতো করতে পারতেছে না। নিশ্চয়ই, নিশ্চয়ই। ইসকন এই জায়গায় কিন্তু বাধা দিচ্ছে। ইসকনের পিছনে কিন্তু মূলত একটা মাত্র কারণ হচ্ছে এটার জন্যই তারা কিন্তু লাগছে। এর বাইরেও কিন্তু ইসকন কাজ করছে। ফলে আমার মনে হয় যে আরো ২-১ টা প্রজন্ম আমাদের লাগবে। আমরা যারা আছি ইন্ডিভিজুয়াল আমার যেমন আমি এখন আগে এটা চিন্তা করতাম না টু বি অনেস্ট। এখন আমি প্রতিনিয়ত চিন্তা করি যে আমার মেয়েটাকে আমি একজন হিন্দু ধর্মে আসলে রাখতে চাই।
এটা কিন্তু জিনিসটা আগে ছিল, আমার ছিল না, কিন্তু রিসেন্টলি আমার মাথায় কাজ করতেছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কারণ এটা ছেলে-মেয়ে ফলে উভয়ের ক্ষেত্রে আমি যে রোলটা প্লে করতে চাচ্ছি উভয় ক্ষেত্রে, আর আমি যে রোলটা প্লে করতে চাচ্ছি, এই রোলটা যাতে প্রত্যেকই মা-বাবা যারা আমরা বাইরে থাকি প্রত্যেকেরই সেটা পালন করতে হবে। আমাদেরকে ধর্মীয় শিক্ষাটা ফ্যামিলি থেকে, আমাদের ডাইভার্সিটি থাকবে, ডাইভার্সিফিকেশন আমাদের থাকবে। আমি যদি অ্যাডভান্স করতে চাই আমার কমিউনিটিকে, আমি যদি ডেভেলপ করতে চাই, আমি যদি ইনোভেশনে নিতে চাই আমার কমিউনিটিকে, আমার ডাইভার্সিফিকেশন লাগবে, আমার থট প্রসেসে ডাইভার্সিফিকেশন লাগবে। এট দ্য সেম টাইম আমাদের ইউনিটিটা লাগবে উইথ রেসপেক্ট টু মাই রিলিজিয়ন। কারণ এবং আমি সেটা এখানে আমার সন্তান আমি। এখানে খুব ২ টা হ্যাঁ, পয়েন্ট আপনি বলো। মানে মেনশন করেছেন। সরি টু ইন্টারাপ্ট। যে হিন্দুদের সম্ভবত উচ্চবিত্ত তথাকথিত যে উচ্চবিত্ত পরিবার বা সো কল্ড হায়ার সোশ্যাল স্ট্যাটাস এ আছে এরকম পরিবারের মধ্যে আসলে সম্ভবত আম ধর্মান্তরের সংখ্যাটা হয়তো বেশি। আমরা যদিও দেখেছি যে দারিদ্রতার কারণে প্রলোভনের ফাঁদে পড়ে বা আম মানসিকভাবে আমরা যাকে বলি যে এম কেউ হয়তো মানসিক ডিপ্রেশন বা খারাপ অবস্থায় আছে, তাকে সেখান থেকে আম আমরা যাকে বলে ব্রেইন ওয়াশ যাকে বলে তথাকথিত ব্রেইন ওয়াশ। মানে এক হচ্ছে আ মূলত প্রলোভনের কারণেই আমরা দেখেছি যে বাংলাদেশে অন্তত আ ধর্মান্তরিত হয়। যারা তথাকথিত সোশ্যাল স্ট্যাটাতে অর্থনৈতিকভাবে একটু নিচের দিকে। কিন্তু উচ্চবিত্ত পরিবারগুলোতে মূলত সোশ্যাল স্ট্যাটাস মেইনটেইন করতে গিয়েই আসলে ধর্মান্তরের ঘটনাগুলো আমরা আসলে দেখেছি বেশি ঘটে। তো আমি জাস্ট এই ক্ষেত্রে একটা সম্পূরক পয়েন্ট আপনার সাথে এড করতে চাই। মানে কেন এটা হচ্ছে? কারণ আপনি বলেছেন যে আমাদের মধ্যে ছোটবেলা থেকে ওই মুভমেন্টটা ছিল না। যে আমরা নরকের আগুনে মরার পরে কি হবে? নরকের আগুনে পুড়ে মরার যেহেতু ভয় নাই, আমরা জীবন জীবিকার মধ্যে আসলে ফোকাস করি বেশি। এবং আমার মনে হয় এই ব্যাপারে মানে আপনি মানে দ্ব্যর্থহীন সত্য বলেছেন যে আমার মনে হয় অধিকাংশ হিন্দু পরিবারগুলোতেই জীবন জীবিকা বাবা-মা যেমন নিজে জীবন জীবিকায় ব্যস্ত, তাদের তাদের দায়িত্ব আসলে সন্তান-সন্ততিদের জীবন জীবিকা নির্বাহ হয় এমন কিছু আ স্কিল বা কোয়ালিফিকেশন দিয়েই তারা আসলে তাদের পিতামাতার দায়িত্ব শেষ করে যে পরবর্তীতে তাদের ধর্মীয় পরিচয় কি হবে সেই ব্যাপারে আসলে তাদের অতটাও খেয়াল থাকে না এবং আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে তাদের ব্যর্থতা আমাদের বলতে হবে। তারাও এই ব্যাপারে আসলে কারণ সন্তান আকাশসম, সন্ততি আকাশসম, আকাশসম, আকাশসম সমস্যা। হ্যাঁ, হ্যাঁ। আমাদের যে কা ধর্মীয় প্রতিষ্ঠানগুলা এগুলা গুড ফর নাথিং, টু বি অনেস্ট। কারণ আপনি বা গুড ফর আমি নাথিং। এজ এ বাবা-মা মানে আমার সন্তান-সন্ততি বা আপনার সন্তান-সন্ততি তথাকথিত বাবা-মার কাছ থেকে শিখবে। কিন্তু বাবা-মা কার কাছ থেকে শিখবে? বাবা-মা নিশ্চয়ই ওই ধর্মীয় প্রতিষ্ঠান বা ধর্মীয় গুরু এই রামকৃষ্ণ মিশন আপনি যে নামগুলা বললেন, ইসকন, অনুকূল ঠাকুর, জগৎবন্ধু, লোকনাথ তাদের কাছ থেকে শিখবে। কিন্তু তারাই যদি আ যেকোনো কারণেই হোক, অজ্ঞতার কারণেই হোক বা অজ্ঞানতাবশতই হোক, ভুল শিক্ষা দেয় তাহলে তো আসলে মানে পরম্পরাটাই ভুল দিকে যাচ্ছে না? বাবা-মা যদি নিজে যদি ভুল শিক্ষা জানে বা নাই জানে তাহলে তো সন্তান-সন্ততি আসলে দোষ দিয়ে লাভ নাই। তো কারণ আমরা দেখেছি যে অন্যদের ক্ষেত্রে একটু আমরা আউট অফ দি টপিক যে আমরা অনেক সময় যাকে বলে আত্মতুষ্টিতে ভুগি। ধরেন হয়তো যুক্তরাজ্যে বা আমেরিকাতে বা ইউরোপের কোনো দেশে যখন আমরা দেখি যে নির্দিষ্ট দেশের ওই দেশের বংশোদ্ভূত, ভারতীয় বংশোদ্ভূত বা বাংলাদেশী বংশোদ্ভূত অনেক সময় আমরা রাজনৈতিকবিদ দেখি যারা অনেক উচ্চ পদে আসীন হয়। যেমন ভারতবর্ষে আমরা দেখেছি ভারতীয় বংশোদ্ভূত একজন প্রধানমন্ত্রী পেয়েছে। আম আবার মহিলা যারা দেখি আমরা একটা সিগনিফিক্যান্ট আমার একটা অবজারভেশন আপনার মন্তব্য যেমন প্রীতি পেটেল বা আম হুম, জেরি ভেন্সের স্ত্রী উষা ভেন্স বা এইরকম যারা মহিলা হুম, রাজনীতিবিদ আছে আমরা দেখেছি যে যারা হিন্দু পরিবার থেকে এসেছে তাদের স্বামী অহিন্দু এবং তাদের সন্তান হুম, সন্ততিরাও কিন্তু অহিন্দু। কিন্তু আপনি হুম, চাইনিজ বলেন, বুদ্ধিস্ট বলেন বা আ মুসলিম বলেন, তাদের যেসব মহিলা রাজনীতিকবিদ আছেন তারা কিন্তু আপনি দেখবেন যে মূলত তারা হুম, তাদের নিজের ধর্ম পালন করছে এবং সিঙ্গল ওয়ান। তাদের স্ত্রী বা স্ত্রী অ্যাকচুয়ালি তাদের ধর্মই পালন করছে এবং তাদের সন্তান-সন্ততির মধ্যে এই হুম। ধর্মের বিলোপ হওয়ার জিনিসটি নেই। এই ব্যাপারে দাদা আপনার কি মতামত? এটাও কি এটার সাথে যুক্ত যে বাবা-মা উদাসীন, কালচারিজম এর ফাঁদ এবং একদম, সন্তান-সন্ততি একদম, 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 একদম। এটা একদম, একদম, একদম। এবং তুমি চমৎকার একটা পয়েন্ট তুমি উল্লেখ করছো। যেমন উষা বেন্স বলো, কমলা হ্যারিস বলো, প্রীতি প্যাটেল বলো, অনেকেই। যেমন ধরো কমলা হ্যারিস, সে তো এন্টি কাশ্মীর। হ্যাঁ? সে কিন্তু ওইটা কিন্তু তুমি কোনো মুসলিম যারা ল মেকার ওরা কিন্তু এন্টি গাঁজা পাবা না কাউকে। গাঁজার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এমন একটা মুসলিম ল মেকার আমি ওই জায়গাতে অস্ট্রেলিয়াতে যেটা হয় যে তোমার ৩৪ টা সিনেট কনস্টিটিউয়েন্সি আছে।
যে জায়গাতে মুসলিম ভোট হচ্ছে ডিটারমিনিং ফ্যাক্টর। তাদের মুসলিম কমিউনিটির স্বার্থ দেখে ওদের সিনেটরদের কাজ করতে হয়। কিন্তু তুমি দেখো আমাদের কমলা হ্যারিস, সে কিন্তু একদম প্রথম থেকেই সে কিন্তু এন্টি কাশ্মীর একটা অবস্থান নিয়েছে, সে কিন্তু শুধু ভারতের এই স্বার্থ দেখে নাই। তার হ্যাঁ, অবস্থান মোটামুটি ভারত বিরোধী, মানে সোজা বাংলায় ভারত ভারত বিরোধী, হিন্দু বিরোধী। বিরোধী অবস্থান। তো আমি এই রাইট, পয়েন্টটা রাইট, রাইট, রাইট। কেন আনলাম দাদা, এই যেহেতু যেহেতু এই সন্তান, কারণ হিন্দু পরিবার থেকে বেরিয়ে এসে যদি হিন্দুদের বিপক্ষেই কথা বলে, তাহলে তো আসলে মানে কিছুই করা, মানে আমাদের তো আসলে দিন শেষে কান্নাকাটি ছাড়া কোনো অবস্থা থাকবে না। আর আমি এই আমার পয়েন্ট পয়েন্টে আমি পয়েন্ট আমি বলি, আমি তোমাকে এই পয়েন্ট আমি সবসময় বলি যে এই ডাইভার্সিফিকেশনটা আমাদের মধ্যে মারাত্মক। এটা মারাত্মকভাবে, মানে এটার পজিটিভ পজিটিভ অবশ্যই আছে, পজিটিভ অ্যাসপেক্ট আছে, নেগেটিভ অ্যাসপেক্ট আছে। আমাদের দ্যার ইজ নো ডেলিকেট ব্যালেন্স। আমি সবসময় দুইটা প্যারামিটার রাখি, ডাইভার্সিফিকেশন, ইউনিটি। হ্যাঁ, সে কিন্তু ইউনাইটেড না, সে ডাইভার্সিফাইড, নট ইউনাইটেড। বাট আমাকে লাগবে দুইটা জিনিসই লাগবে। আমার কমিউনিটিকে যদি আমি অ্যাডভান্স করতে চাই, definitely I need diversification. At the same time, we should be united. We should be united. এটা হচ্ছে আমি তুমি এই যে যেসব তোমার পলিটিক্যাল ফিগাররা আছে, বিশেষ করে মহিলা হিন্দু যারা একদম টপ লেভেলে আছে, দে আর হাইলি ডাইভার্সিফাইড। এট দ্য সেম টাইম তারা কিন্তু কখনোই তার যে কমিউনিটি, সেই কমিউনিটির সাথে তারা কখনোই চিন্তা করে নাই। ডেফিনেটলি গিয়ে দেখো, সে আমার মতোই ভালনারেবল। সে কখনোই কিন্তু তার ছোটবেলায় যে তার যে ধর্মীয় শিক্ষা, সে তাকে মাল্টিকালচারাল পরিবার থেকে আসছে। তুমি যে আজকে যে তুমি আমি কথা বলছি যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আহ হিন্দু হয়ে, এদের যে সমস্যাটা, ওই সমস্যাটা কিন্তু অলরেডি সাফার করতেছে তারা। তার ফ্যামিলিতে অবশ্যই তার ধর্মীয় শিক্ষাটা শেষ ঠিক মতো পায় নাই, যেটা অন্যান্য ধর্মের জন্মের পর দিন থেকেই দেওয়া হয়। কারণ কারণ আমরা দেখেছি দাদা, আমরা বিভিন্ন সেলিব্রিটির মধ্যে দেখেছি। বিশেষ করে যেহেতু ইউএসএ তে, আমরা যদি ইউএসএ এর কথাই ধরি, হলিউডে আসলে জিউস সেলিব্রিটিদের আসলে অভাব নাই। এমন না যে তারা ব্যক্তিগত জীবনে খুব একটা ধার্মিক। ঠিক আছে? তারা হয়তো জিউস, ইহুদি ধর্ম নিয়ে হাসি ঠাট্টা করে। কিন্তু যখনই সন্তান-সন্ততিদের ধর্মীয় পরিচয় বা বিয়ের সময় সঙ্গী নির্বাচনের বিষয়টা আসে, তখন তারা কিন্তু এই বিষয়টা একদম অতি গুরুত্বতার সাথে দেখে। আর কারণ আমাদের সন্তান-সন্ততিরা যদি এই পলিটিক্যাল পজিশন, কারণ সর্বোচ্চ পর্যায়ে গিয়েও যদি হিন্দুদের সুখ-দুঃখের কথা না বলে, সেটা কিন্তু দিন শেষে আমাদেরই ব্যর্থতা। কারণ আমরা দেখতে পাচ্ছি অন্যান্য আ যারা হুম, এথনিসিটি থেকে চলে আসছে বা ধর্মীয় পরিচয়ের মানুষ আছে, তারা কিন্তু নিজেরাই বিভিন্ন বিষয়ে সোচ্চার এবং পলিটিশিয়ানদের ফোর্স করতেছে কথা বলার জন্য। কিন্তু আমরা এমন পলিটিশিয়ান বানাচ্ছি যারা উচ্চ পদে আসীন হয়ে আমাদের বিষয়ে কথা বলছে না। তো এই যে, কারণ আমাদের কেন এইটা রাইট, রাইট। প্রবলেম, কারণ এটা হচ্ছে ইন দি এন্ড আমরা সর্বোচ্চ পর্যায়ে আমরা পলিসি মেকার হয়েও আমাদের জন্য ফেভারেবল পলিসি বানাতে পারছি না। আর অন্যরা উচ্চ পদে আসীন হলেও বলছে এবং উচ্চ পদে আসীন না হলেও বাকিদের ফোর্স করছে তাদের হয়ে কথা বলার জন্য। কারণ আমরা আজকে বাংলাদেশে, আমি তো বলব হিন্দুদের ১৯৭১ সালেও জেনোসাইড হয়েছে, এখনো জেনোসাইড চলছে, আসলে স্লো জেনোসাইড চলছে। অথচ কমলা হ্যারিস থেকে শুরু করে উষা বেস বলেন, প্রীতি পেটেল বলেন বা নানা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে হুম, যারাই আছে, তারা কিন্তু এই বিষয়ে কেউ হুম। কথা বলে না। আমার ধারণা এনে এই এনে এনে এই না, ২ এনে টা আমি বিষয়, বলি এই ২ টা এনে বিষয় একটা পয়েন্ট আছে। এনে জিনিসটা হচ্ছে যে জিনিসটা হচ্ছে ধরো, এইটা এখন কিন্তু একটা মানে খ্রিস্টানদের যারা আছে তারা চেষ্টা করছে। ওরা কিন্তু, আমি তোমাদের জার্মানিতেও দেখলাম অনেকগুলা ভিডিও, তারপরে সুইডেন, আহ, তারপরে হচ্ছে আহ, আহ, ফ্রান্সে এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। তা এন্টি মাল্টিকালচারালিজম একটা মুভমেন্ট কিন্তু মোমেন্টাম পাচ্ছে। হ্যাঁ, এটা ব্যাপকভাবে পাচ্ছে। আমি শুনছি তারা বলছে যে হিন্দু কমিউনিটি যারা আছে এরা ইন্টিগ্রেটেড হয়, বাট নন হিন্দু যারা আসছে, বিশেষ করে মুসলিমদের দিকে তাকায় বলা হয় যে এরা ইন্টিগ্রেটেড না। বিভিন্ন বিভিন্ন ধরনের তুমি যদি ওই পরিসংখ্যান গুলো দেখো, আসলে তাই বলে। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যে এবার কিন্তু তোমার লাস্ট যে ইলেকশনটা গেল ইউকেতে কিন্তু একটা বড় ধরনের কিন্তু একটা মুভমেন্ট মুসলিম কমিউনিটির মধ্যে হয়েছে। আমাদের যে ভোটটা আছে, আমরা দিব না। যারা এন্টি গাজা, যারা গাজার বিপক্ষে অবস্থান নিছে, ফিলিস্তিনিদের বিপক্ষে অবস্থান, সারা এদেরকে আমরা বিশ্বেই, সারা ভোট বিশ্বেই করবো না। তারা এইটা রাজনীতিতে একটা ফোর্স কনসার্ন করছে। সবার, সারা বিশ্বে। হুম। তা আমি এটা বলি, ওদের ক্ষেত্রে যেটা হচ্ছে, ওদের ডাইভার্সিফিকেশনটা কম, ইউনাইটেডটা বেশি। দুইটা প্যারামিটার মারাত্মকভাবে ইউনাইটেড। হ্যাঁ, এরা কিন্তু নিজেদের মধ্যে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। আমি তো আমার এক্সাম্পলটা দিলাম, যেন আমি কিন্তু এনে
আমি চাই আমি আমার কার কিন্তু নন নন মানে ওই মানে হিন্দু কোনো মেকানিকের কাছে ঠিক করাইতে পারি, আমি কিন্তু যাই না, আমি কিন্তু যাই যে বাংলাদেশে যে হুজুর মানুষ আছে উনি তার কাছেই যাই, আমার মধ্যে এই জিনিসটা কাজ করে না। হ্যাঁ, কিন্তু হয়তো ওই হ্যাঁ, শিক্ষাটা আমার মধ্যে আসেনি। এটাও কিন্তু এই একটা সমস্যা। হ্যাঁ। না, এটাও কিন্তু দাদা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা আপনি হয়তো মানে আ আপনি বা আমি বা আমার মতো যারা আছে, যারা বিদেশে আসার পরেও যে কারণেই হোক আমাদের দেশীয় লোকজনের সাথেই চলাফেরা করি। কিন্তু কাগজে কলমে হয়তো আমরা আসলে ভালোভাবে ইন্টিগ্রেটেড। তাই না? কাগজে হুম। কলমে হয়তো আমরা ভালোভাবে ইন্টিগ্রেট। কিন্তু দিন শেষে কিন্তু আমরা আসলে আমাদের নিজস্ব পরিচয়ের যে একটা সার্কেল আছে, তার মধ্যেই কিন্তু ঘুরপাক খাই। তাই না? তাই নয় কি? বাট সেটা হয়তো অন্য হুম। আলোচনা। আমার মেইন বক্তব্য হচ্ছে এই মাল্টিকালচারিজম এর ফাঁদে পড়ে আমরা তথাকথিত ইন্টিগ্রেশন বা ডাইভার্সিফিকেশন আম যাই বলি না কেন, আমরা কিন্তু দিন শেষে হারিয়ে যাচ্ছি। এবং আমাদের মধ্যে যে ভুল ভুল কিছু চিন্তা ভাবনা যে আমার ছেলে-মেয়ে হুম। আজকে হুম। এক কিন্তু আমি একটা দেশের বাইরে আসছি। সো আ ওই লেভেলেই আমার ছেলে-মেয়েকে আসলে আ কি বলে যে সঙ্গী নিতে হবে বা সঙ্গী নিলে সে হিন্দু না হলেও চলবে। এই ধরনের চিন্তা আপনার থেকে আমাদের তো বেরিয়ে আসা উচিত, তাই না? কারণ দিন শেষে তো আমরা আসলে যারা বলে ঘরের শত্রু বিভীষণই তৈরি করছি। যদি আমার কাজেই না লাগে, আমার সন্তান-সন্ততি যদি আমার স্বার্থই না দেখে, তাহলে তো ঘরের শত্রু বিভীষণই হুম। হচ্ছে। তাই নয় কি? এইটা একদমই সত্য। এইজন্য তোমাকে বলছি আমাদের ইফ ইউ থিংক অ্যাবাউট দ্য সলিউশনটা হচ্ছে এটা তো আর ওভারনাইট হবে না। না, আমাদের না, না। মুভমেন্টের দরকার। সেক্ষেত্রে আমি আমাদের যে ট্রেডিশনাল যে এন্টিটি গুলো আছে হু, হু। দেশের ভিতরে এবং দেশের বাইরে, ট্রেডিশনাল রিলিজিয়াস এন্টিটি আমি যেটা বললাম রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, লোকনাথ ব্রহ্মচারী, এগুলো আছে, ওরা কিন্তু দে আর নট প্লেইং এনি রোল। আমি মনে করি ইসকন ইজ ডুইং দ্যাট। তারা হয়তো তাদেরটা কিছু মডিফাইড রিলিজিয়াস অ্যাসপেক্টে, বাট হচ্ছে তারা চেষ্টা করছে যে একটা অ্যাওয়ারনেস But ক্রিয়েট we করার can জন্য। have our internal আর problem. আর If in আমরা যারা outside world, we should let's say pose as a one single entity. মানে আমাদের মধ্যে ইসকন, রামকৃষ্ণ মিশন আমাদের নিজেদের মধ্যে মারামারি থাকতে পারে। কিন্তু যখন ধর্মীয় ব্যাপারে বা ধর্মীয় পরিচয়ের কোশ্চেন আসে তখন এইসব প্রতিষ্ঠানে উচিত ইউনাইটেড, আসলে সেটাই, হ্যাঁ, সেটাই। ইউনাইটেড as a মানে as a pose as a united front and push for Hindu identity only. মানে এখানে আমি আরেকটা পয়েন্ট তোমাকে এড করতে চাই, আমাদের কিন্তু এট দ্য সেম টাইম এই এন্টিটি গুলো রিফর্ম দরকার। নিশ্চয়ই, আমরা কিন্তু নিশ্চয়ই। কোনোদিন হুম, এই হুম, হুম। প্রাতিষ্ঠানিক কিন্তু সমালোচনাটা কোনোদিনই করি নাই, কোথাও না। তুমি দেখবা রামকৃষ্ণ পরমহংসদেবের সমালোচনা তুমি খুঁজো, কোথাও নেই, কেউ কোনো কথা বলছে না। লোকনাথ ব্রহ্মচারী বা এই মানে বিভিন্ন অনুকূল ধর্মীয় ঠাকুর যাই আছে তাদের সমালোচনা ওই অর্থে করা হয় না। গঠনমূলক সমালোচনাও করা হয় না আসলে। না, হয় না কিন্তু। ফলে তারা কিন্তু স্বার্থ দেখছে না। তুমি যদি সে অর্থ নাই। তারা জাস্ট একটা কি বলবো স্পিরিচুয়াল একটা সাইটে তারা ব্যবহৃত করছে। কিন্তু তার যে পলিটিক্যাল রাইট যেটা তাকে এক্সিস্টেন্সিয়াল প্রবলেম তৈরি করছে এই কমিউনিটির জন্য, এটাতে কিন্তু তারা কেয়ারফুল না। ফলে আমাদের এই ইন্টারনাল যে রিফর্মটা এটাও কিন্তু কথা বলতে হবে। যে ইউ গাইস হোয়াট ইউ আর ডুইং ইজ ওকে, বাট এট দ্য সেম টাইম তোমাকে কিছু পলিটিক্যাল অবজেক্টিভ তোমার থাকা উচিত। কারণ এটা আমার এক্সিস্টেন্সিয়াল যে ইয়ের সাথে আমার এটা খুব হাইলি কোরিলেটেড। তো তোমাকে এই জায়গাটাও ফোকাস করতে হবে। আর ব্যক্তি পর্যায়ে যেটা সেটা হচ্ছে যে আমরা আমার আমার সন্তান তোমার সন্তান আমাদের ব্যক্তি পর্যায়েও যতটুকু কানেক্টেড করা যায় মানুষকে কানেক্ট করে এটাও শিক্ষাটা দেওয়া উচিত। যে তুমি পরবর্তী প্রজন্মে তুমি যাবো তুমি আর যে হিন্দুত্ববাদ হিন্দু যে চেতনা যে রিচুয়ালিটি গুলো আছে যে রিলিজিয়াস অব্লিগেশন ইম্পারেটিভস ইউ হ্যাভ টু ফলো ইট। মানে মূল মোদ্দা কথায় যদি আমরা যাই, অবশ্যই আমরা যে দেশে থাকি সেটা নিজের মাতৃভূমি হোক বা অন্য পরদেশেই হোক, সেখানে অবশ্যই আমরা ওই এলাকার ওই অঞ্চলের ভাষা, সংস্কৃতিকে আমার নিজের মতো করে আত্তীকরণ করব। কিন্তু integration should not actually lead to declination. So we have to be integrate of course, but that should not lead to declination. তাই না দাদা? সো আমরা মাল্টিকালচারাল আমাদের ধর্মই আসলে মাল্টিকালচারাল যে যাকে বলে যে সবচেয়ে সর্বোচ্চ উদাহরণ। তো আমরা মাল্টিকালচারাল বিশ্বাস করব। কিন্তু মাল্টিকালচারালিজম এর নামে আমাদের যে ক্রমবর্ধমান হ্রাস, আমাদের ডিক্লাইনেশন বা ডেভাস্টেশন যাই বলেন, সেটা আসলে হতে দেওয়া যাবে না। কারণ আমরা ইতিমধ্যেই আপনি এটা বলছেন দাদা, চমৎকারভাবে যে আমরা একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস এ আছি। সেই মানে গত সেঞ্চুরি থেকে বাংলাদেশি হিন্দুরা উপরে ক্রমবর্ধমানভাবে নেটে খুব সমস্যা করছে আজকে। হুম? সরি দাদা? নেটে খুব সমস্যা করতেছিল আর কি, হ্যাঁ, মাঝখানে হ্যাঁ। তোমাকে শুনতে পাইনি। তো হ্যাঁ, তোমার এই পয়েন্টে আমি আমি এটি আমরা এটি এটা কনক্লুশন করতে পারি। জিনিসটা হুম, হচ্ছে যে নিশ্চয়ই। ডেফিনেটলি
মাল্টিকালচারালিজম দরকার আছে। আমাকে জানতে হবে হাউ উই ক্যান বেস্ট ফিল্টার। হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম আমাকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে বাইরে যাওয়া যাবে না। আমি যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ভিতরে আমাকে মুভমেন্টটা করতে হবে। আমি একদমই নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবো, এটা যাতে না ঘটে। আর হচ্ছে যে নিজেদের মধ্যে এই চেতনাটা বাড়াতে হবে, কানেকশনটা বাড়াতে হবে। আর আমি মনে করি এটা ভেরি ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম ইনস্টিটিউশনাল রিফর্মটা তোমাদের লাগবেই, আমাদের কথা বলতে হবে। এই মাল্টিকালচারালিজম ছাড়া তো তুমি সে অর্থে তুমি যদি একদম ব্লক থাকো, তাহলে তো তুমি এই মানে এক পুস্তিকার পাঠকের মতো হয়ে গেলা। বিষয়টা ঠিক এরকম, তুমি ব্লক করে দিলা। আমাকে তো কোশ্চেন করতে হবে, আমার পসিবিলিটি দরকার, আমি প্রশ্ন করব। ডেফিনেটলি আই নিড multiculturalism, I need diversification. At the same time, we need that the highest level of unity. এটা থাকতে হবে এই পলিটিক্যাল মুভমেন্টের জন্য, আমার একটা ইউনিটি দরকার। আর যেটা হচ্ছে যে আমার ধর্মীয় শিক্ষাটা, আমার ফ্যামিলির যে ভ্যালুস, আমার যে রিলিজিয়াস সেটা হচ্ছে, সেটা আমাদের জেনারেশন টু জেনারেশন ট্রান্সফর্ম করতে হবে। আমরা হয় কি যেটা হয়, আমি নিজের ক্ষেত্রে দেখি আমি খুব টায়ার্ড থাকি, আমি পারি না কিন্তু। হ্যাঁ, আমি আমার ওয়াইফকে বলি যে তুমি তাকে মানে ইয়েতে যাও, এই ছবির ইতে যে ঠাকুরের যে ছবি আছে তুমি এগুলা শেয়ার তো করি না, বাট হচ্ছে সেটা করুক, অ্যাটলিস্ট সেটা কানেকশন তৈরি করুক যে না, দ্যার ইজ এ পয়েন্ট ফর মি। ঠিক আছে, তো আমি এটাই বলছি যে আমাদের ওই কাজগুলো ডেফিনেটলি আমাদের ফ্যামিলি লেভেলে, ইনস্টিটিউশন লেভেলে এবং কমিউনিটি লেভেলে কম্বাইনলি আমাদেরকে সেটা করতে হবে। ধন্যবাদ দাদা। আমারও ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি আপনি এটা বলছেন যে আমাদের মধ্যে একটা আরো গ্রেটার একটা মুভমেন্ট দরকার। যেটা যে আমরা অবশ্যই মাল্টিকালচারিজমের সাথে বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন বিশ্বাসের সাথে আমরা জানবো, শিখবো। কিন্তু আমরা নিজেদের পরিচয় বিলীন হতে দেওয়া যাবে না। আমরা যে দেশেই যাই, যে অঞ্চলেই যাই, ওই অঞ্চলের সাথে আমরা সবার সাথে মিলেমিশে থাকবো ঠিকই। কিন্তু আ আমাদের নিজেদের পরিচয়কে বিলীন হতে দেয়া যাবে না। আর আপনি এটা বলছেন, আমিও বিশ্বাস করি যে আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলার আগাগোড়া আসলে সংস্কার দরকার। আ তারা অনেকাংশেই না, কিছু ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ। সেটা রামকৃষ্ণ মিশনই হোক, আম জগৎবন্ধু হোক, অনুকূল ঠাকুর হোক, ইসকনই হোক। স সফলতা আছে বটে প্রত্যেকেরই কিছু না কিছু। কিন্তু আমি বলব যে অনেক জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় আসলে ব্যর্থ। তো আম আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। আমার মনে হয় যে আমাদের এই বিষয়ে আমাদের যারা বাবা-মা, যারা আমরা ধর্মীয় শিক্ষা পেয়েছি বা যারা আমরা ধর্মীয় শিক্ষা পাই নাই, আ এটা আসলে খুব একটা আ গুরুত্বপূর্ণ না। কারণ আমরা আসলে আমাদের অস্তিত্ব সংকটের এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। ধর্মীয় শিক্ষা আসলে যদি না পেয়ে থাকি, আমাদের আসলে কিছু করার নেই। কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যেন আ আমরা যে জিনিস থেকে বঞ্চিত হয়েছি, সেই জিনিস থেকে যে বঞ্চিত না হয় এবং আমাদের পূর্বপুরুষের যে গর্বিত ইতিহাস, যে ধর্মীয় পরিচয়, সেটা যেন বিলীন না হয়ে যায়, সেই ব্যাপারে আমাদেরই সচেষ্ট হওয়া লাগবে। আমরা যা পাইনি, আমরা যা থেকে বঞ্চিত হয়েছি, সে ব্যাপারে আসলে অভিযোগ রাখার আর সুযোগ নাই। আমাদের দেয়ালে আসলে পিঠ থেকে গেছে। তো ধন্যবাদ বিজন দা, আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। হয়তো আমাদের মাঝখানে বেশ কিছু ইন্টারনেটের সমস্যা হয়েছে। আমরা আশা করব পরবর্তী পর্বে আসলে সেগুলো ঠিক করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।